নমস্কার, বাংলা স্ফিয়ারে আজ রাতের শেষ ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের রাজ্য সরকার, যার বয়স এখনও 15 দিন হয়নি, তারা ইতিমধ্যেই একটা সার্কুলার জারি করে বলেছেন যে এবার থেকে মাদ্রাসাগুলোতে বন্দে মাতরম প্রার্থনায় গাওয়া বাধ্যতামূলক, এবং প্রথম দুটি স্তবক নয়, একেবারে 6টি স্তবকই গাইতে হবে, ঠিক যেটা সর্বভারতীয় ক্ষেত্রে নরেন্দ্র মোদী আমাদের বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে গোটা দেশকে অনুসরণ করতে বলেছে। দেখুন, আমি জানি পশ্চিমবঙ্গের এই মুহূর্তের যে আবহাওয়া, সমাজটা যেভাবে মেরুকৃত, তাতে এই সিদ্ধান্তে বহু মানুষ খুব উল্লসিত হবেন। তারা বলবেন যে বাহ, এই একটা কড়া সিদ্ধান্ত নিয়েছে বটে, এটাই নেওয়া তো উচিতই। এবং কেউ কেউ হয়তো বলবেন যে সরকারি সাহায্যপুষ্ট যেসব মাদ্রাসা, সেখানে তো সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতেই পারে। এটা যদি বেসরকারি কোনো সংস্থা হতো তাহলে না হয় অন্য কথা ছিল, কিন্তু প্রশ্নটা এইভাবে দেখলে অনেকটা পার্থ চট্টোপাধ্যায়ের লজিককে শিরোধার্য করা হয়ে যাবে। আপনাদের স্মরণে আছে কিনা জানি না, পার্থ চট্টোপাধ্যায় এ রাজ্যের শিক্ষামন্ত্রী থাকাকালীন বলেছিলেন যে কলেজের শিক্ষকদের বেতন আমরা দিই, অতএব আমরা তো কলেজের ব্যাপারে ইন্টারফেয়ার করবই। অর্থাৎ সবাই, সরকার নামক বস্তুটি হচ্ছে মনিব, আর শিক্ষক বলুন, ছাত্র বলুন, এরা সবাই হচ্ছে সরকারের চাকর। প্রথমত আমি এই ধরনের যে কোনো ফতোয়ার বিরুদ্ধে। সরকার শিক্ষাকে সমর্থন করবে না তো কাকে সমর্থন করবে? শিক্ষা, স্বাস্থ্য, পাবলিক ট্রান্সপোর্ট, রাস্তাঘাট, পানীয় জল, এগুলো তো কোনো প্রাইভেট সেক্টরের কাজই নয়। সরকারকে আমরা ট্যাক্স দিই এই বেসিক কতগুলো জিনিস করার জন্য। সেগুলো যে তারা খুব সাংঘাতিক সাফল্যের সঙ্গে করেন তাও নয়, কিন্তু আমরা মাইনে দিই সেই যুক্তিতে আমরা যা বলবো তাই করতে হবে। এটা তো বন্ডেড লেবারদের ক্ষেত্রে তবু বা যুক্তিগ্রাহ্য হতে পারে। একটা মুক্ত লিবারাল গণতন্ত্রে এই ধরনের স্টালিনিস্ট ফটোয়া আমরা মানব কেন? সুতরাং এটা মেজাজ হারানোর প্রশ্ন নয়। কিন্তু আমি জানি আমার বক্তব্য শুনে কমেন্ট বক্সে আজকে প্রচুর খিস্তি উড়ে আসবে। এটাও জানি যে কেউ কেউ আমাকে বলবেন আজ থেকে আপনার চ্যানেল আমি আনসাবস্ক্রাইব করে দিলাম। যদি আপনাদের সেটাই মনোবাসনা হয় করবেন, আমি তো কিছু বলতে পারবো না। কিন্তু দেখুন, আমি আমার পেশার প্রতি দায়বদ্ধ এবং মানবিকতার প্রতি দায়বদ্ধ। ফলত আমার কাছে সরকারকে আছে সেটা গৌণ, যেটা মুখ্য সেটা হলো সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে এবং সমাজে তার প্রতিক্রিয়া কী হতে পারে। এই যে মাদ্রাসায় ছাত্রদের পুরো বন্দে মাতরম গাওয়ার ফতোয়া জারি করা হলো, এটা কে করলো? আমি কাগজ পড়ে যা বুঝলাম, এটা করেছে মাদ্রাসা বোর্ড। এখন মাদ্রাসা বোর্ডের ঘাড়ে কটা মাথা আছে যে তারা নিজেরা উদ্যোগী হয়ে এই ধরনের সার্কুলার পেশ করবে? এখন মাদ্রাসা বোর্ড কাদের, কোন দপ্তরের অন্তর্গত? স্কুল শিক্ষা হতে পারে বা মাদ্রাসা শিক্ষা আরেকটা হতে পারে, কিন্তু আমাদের তো অধিকাংশ মন্ত্রক এখনও কবন্ধ অবস্থায় পড়ে আছে। শিক্ষার মন্ত্রী কে হবেন, একজন হবেন না, দুজন হবেন না, তিনজন হবেন, আমরা কেউ কিচ্ছু জানি না। এবং এই ধরনের স্পর্শকাতর সিদ্ধান্ত আমার মনে হয় নেওয়ার আগে বিধানসভায় একেবারে পূর্ণাঙ্গ ডিবেট হওয়া উচিত, এবং তারপরে এর যৌক্তিকতার পক্ষে বিপক্ষে
যদি খোলাখুলি বিতর্ক হয়, তারপরে সরকার একটা সিদ্ধান্ত নেয়, তাহলে তার তবুও একটা লেজিটিমেসি থাকে। কিন্তু এই একটা সরকারি সার্কুলার জারি করে এইভাবে একটার পর একটা ম্যান্ডেট দিয়ে যাওয়া, বা আমি বলবো যে হুকুম দিয়ে যাওয়া, এটা কোনো গণতান্ত্রিক সরকারের আচরণ হতে পারে না, পিরিয়ড। এখন এই ধরুন আগামীকাল জামাত বাংলাদেশের ক্ষমতায় এলো এবং তারা তাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যারা হিন্দু ছাত্রছাত্রী আছে তাদেরকে বলল, আল্লাহই আমাদের একমাত্র উপাস্য, এ কথা সবাইকে বলতে হবে। এই যে বন্দে মাতরম গাওয়াতে মাদ্রাসার ছাত্রছাত্রীদের বাধ্য করার প্রচেষ্টা, এটা অনেকটা ওই মুসলিম দেশে হিন্দুদের আল্লাহই একমাত্র আরাধ্য বা উপাস্য বলার সামিল। কেন বলছি এটা? যদি দেখুন বন্দে মাতরমের প্রথম দুটো স্তবক নিয়ে কথাবার্তা নিয়ে, ওটাখান যেটা আগে আমাদের ন্যাশনাল সং ছিল, সেখানেই ব্যাপারটা যদি বলতো যে দুটো স্ট্যান্জা গাইলেই চলবে, তার একটা তবুও মানে আছে। যদিও আমরা জানি যে ভারতবর্ষের মুসলিম সমাজ এটাকে হিন্দু ধর্মের গান বলে মনে করে এবং আজ পর্যন্ত তারা এই গানটাকে জাতীয় গানের মর্যাদা দেয়নি। এখন সেই বিতর্কটা ঠিক মুসলিমরা ঠিক বলে না ভুল বলে যে এটা তো যদি রবীন্দ্রনাথ ঠাকুর, জওহরলাল নেহরু, মৌলানা আবুল কালাম আজাদ ঠিক করে থাকেন যে এর সঙ্গে কোনো ধর্মীয় অনুষঙ্গ নেই, এটা মাদারল্যান্ডকে ইনভোকেশন, এবং সেই কারণে এই প্রথম দুটো স্তবক আমরা রাখতে পারি। এবং রবীন্দ্রনাথের পরামর্শ মতো তিনি আবার এই সিদ্ধান্ত নেওয়ার সময় একদিকে জওহরলাল, অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু, দুজনের সঙ্গেই কিন্তু আলাপ আলোচনা করে তারপরেই এটা জানিয়েছিলেন। এবং তিনি বলেছিলেন যে এই দুটো স্তবকের পরে বন্দে মাতরমে গানে যেসব কথা বলা আছে সেটা একেবারেই হিন্দু দেবতার আরাধনা। এখন আমি যেহেতু ব্রাহ্ম, অর্থাৎ আমি কোনো আইডোলেট্রিতে বিশ্বাস করি না, সুতরাং আমার পক্ষে এটাকে সমর্থন করা সম্ভব নয়। রবীন্দ্রনাথের এই যে আবেদন না অবস্থান, সেটাকে নেহেরু স্বীকৃতি দিয়েছিলেন, সুভাষচন্দ্র বসু স্বীকৃতি দিয়েছিলেন, এমনকি মৌলানা আবুল কালাম আজাদও স্বীকৃতি দিয়েছিলেন, এবং কংগ্রেস সর্বসম্মতভাবে এই বন্দে মাতরমকে আমাদের জাতীয় গীত হিসেবে গ্রহণ করেছিল। এখন বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে হঠাৎ করে আরও 4টি স্তবকের সংযোজন এবং সেটা গাওয়া বাধ্যতামূলক করা, এটা কিন্তু প্রফাউন্ড বিতর্কের প্রশ্ন। তার কারণ এইখানেই তো একটা মাল্টিলিঙ্গুয়াল, মাল্টি রিলিজিয়াস, একটা কি বলবো ইনক্লুসিভ সোসাইটির সঙ্গে মৌলিক বিরোধের প্রশ্নটা উঠে আসে। সেটা বিরোধটা কি আপনাদের আমি আমার মতো করে বোঝালাম। এখন এই ধরনের প্রথম কথা, আমার একটা ফান্ডামেন্টাল অবজারভেশন আছে যে এখনও এই নবজাতক তো বলতে পারি এই সরকারটাকে, এই নবজাতক সরকার আমার মনে হচ্ছে, ইংরেজিতে একটা কথা আছে লাইক ইয়াং ম্যান ইন হারি, এই সরকারটাও কিন্তু খুব একটা কাজ করতে হবে বা দেখাতে হবে বলে সিরিজ অফ ডিসিশনস নিয়ে যাচ্ছে, যার অনেকগুলোর সূচিমুখ কিন্তু আমাদের মুসলিম সম্প্রদায়ের দিকে তাক করা। যেমন ধরুন এই কাউ স্লটার অ্যাক্ট, যেটা 1950 সাল থেকে 50 সালে হয়েছিল, সেটাও নেহেরুর অবদান কিন্তু। আর কাউ স্লটার অ্যাক্টকে যদি আপনি ইমপ্লিমেন্ট করতে চান, তাহলে দয়া করে আপনারা একটু নেহেরু বন্দনাও করবেন। কেননা এই যে কাউ স্লটার ব্যানের
ব্যাপারটা, এটা নিয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে একেবারে ঘোর বিতর্ক হয়েছিল। রাজেন্দ্র প্রসাদ স্বয়ং, যিনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির চেয়ারম্যান ছিলেন, তিনি এটাকে সংরক্ষণ, আমাদের গো মাতাকে সংরক্ষণ করতে হবে এই মর্মে কনস্টিটিউশনে তিনি এটা ঢোকাতে চেয়েছিলেন। আম্বেদকর রাজি হননি। আম্বেদকর বলেছেন এটা হচ্ছে একটা আপার কাস্ট হিন্দু মেন্টালিটি, এটার সঙ্গে আমরা এগ্রি করব না। তারপরে অনেক বাকবিতণ্ডার শেষে ঠিক হয় যে আমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি বলে যে প্রস্তাবনা আছে সংবিধানের, সেখানে সমস্ত স্টেটের এন্ডেভার হবে যাতে এই গো রক্ষার ব্যাপারে একটা নীতি সবাই মিলে আমরা করতে পারি। এবং সেক্ষেত্রে বলা হয়েছিল যা তারই বেসিসে 1950 সালে পশ্চিমবঙ্গে বিধানচন্দ্র রায়ের সরকার একটা এই রাজ্যের জন্য করেছিল। এখন দেখুন, এই বিতর্কের আমি গভীরে গিয়ে কথা বলতে পারি, কিন্তু আমার মনে হয় তুলনামূলকভাবে সেটা এই মুহূর্তে প্রয়োজন নেই। ভবিষ্যতে যখন যদি দরকার হয় তাহলে আমি সেটা করব। কথা ঠিক যে 1950 সালে এই আইনটা হয়েছিল, কিন্তু 76 বছর এটাকে ইমপ্লিমেন্ট করার তাগিদ কোনো সরকার দেখায়নি, না কংগ্রেস, না বাম জমানা, না তৃণমূল কংগ্রেস। এখন এই মর্মে কেন্দ্রীয় সরকার অনেক টাকা, আমি জানি, আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রিকে পাঠিয়েছিল যাতে কলকাতাতে বেশ কয়েকটা স্লটার হাউস তৈরি হয়, কিন্তু সেসব টাকা দিয়ে কোনো স্লটার হাউস হয়নি। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যেটা স্বভাব, অর্থাৎ যে কোনো খাতে কেন্দ্রীয় টাকা এলে সেটাকে অন্যত্র চালান করে দাও অথবা নিজেদের পকেটে নিয়ে নাও, এই পলিসিতে এই সম্ভাবনাটাও নষ্ট হয়ে গেছে। প্রশ্নটা অন্য কিছুর নয়, প্রশ্নটা হচ্ছে আইন আপনারা রূপায়ণ করতেই পারেন, যদি সত্যিই একটা স্ট্যাটিউট থাকে তাহলে সেটা রূপায়িত হবে না কেন? এবং এ নিয়ে সুপ্রিম কোর্টের আদেশ আছে, আমাদের কলকাতা হাইকোর্টে 2018 সালে ডিভিশন বেঞ্চের রায় আছে। সুতরাং প্রশ্নটা ইমপ্লিমেন্টেশনের না, প্রশ্নটা হচ্ছে যে আপনারা যেটা চাইছেন সেটা সম্ভব করার জন্য এ রাজ্যে যে পরিকাঠামো থাকা দরকার, যে পরিমাণ ভেটেরিনারি সার্জন থাকা দরকার, যে পরিমাণ স্লটার হাউস গোটা বাংলা জুড়ে থাকা দরকার, সেটা কি আমরা করতে পেরেছি? পারিনি। অতএব আপনি একটা কমিউনিটিকে, এটাও আমি মানি যে এই মানে গরু জবাই করাটা ইসলামের অংশ নয়, একথা সুপ্রিম কোর্টও বলে দিয়েছে। সুতরাং এর সঙ্গে ধর্মীয় অনুষঙ্গটা এটা আমাদের প্রচলিত রীতির মধ্যে থেকে এসছে, কিন্তু এর পিছনে ইসলামের একটা সাংঘাতিক স্যাংশন আছে এবং সেই কারণে তারা একটা স্বাতন্ত্র্য দাবি করতে পারে, ব্যাপারটা তা নয়। তার চেয়েও বড় কথা, এই যে গরু সংক্রান্ত যে ব্যবসা, সেই ব্যবসার একদিকে কিন্তু যারা আছেন তাদেরকে আমরা ঘোষ সম্প্রদায় বলে জানি। গো পালন করে হিন্দুরা, আর ঈদের আগে যেসব গরু আর দুগ্ধবতী নেই, যেসব গরু কৃষিকাজেও মানে অক্ষম হয়ে পড়েছে, সেগুলো তারা নিজেরাই বিক্রি করে দেয় এই বকরি ঈদের আগে। অর্থাৎ 10,000 টাকা কেনা একটা গরু শেষ পর্যন্ত তারা চড়া দামে, কখনো 2 লাখ, কখনো 2.5 লাখ টাকায় বিক্রি করে। এবং এই যে একটা মরশুমি ব্যবসা, এই ব্যবসা থেকে কিন্তু যারা বঞ্চিত হবেন তারা কেউ মুসলমান নন। সুতরাং অগ্রপশ্চাৎ বিবেচনা করে প্রথমে আপনারা যেটা করতে পারতেন সেটা হচ্ছে নোটিশ দিতে পারতেন দ্যাট ফ্রম নেক্সট ইয়ার উই আর গোয়িং টু ইমপ্লিমেন্ট ইট, এবং এর জন্যে যা প্রয়োজনীয় পরিকাঠামো আমরা রাজ্যে তৈরি করে দেব। এবং তারপরে আর কোনো এই ব্যাপারে, এবার গতকালই এই মামলার নিষ্পত্তি হয়েছে, বাকি সব আপত্তি আমাদের চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ খারিজ করে দিলেও এক্সেমশনের যে একটা ক্লজ আছে, কত 12 নম্বর ধারা অনুযায়ী কাউ স্লটার অ্যাক্টের,
যেখানে সরকার ইচ্ছে করলে এক্সেমশন দিতে পারে ফ্রম ইমপ্লিমেন্টেশন, সে ব্যাপারে আদালত বলেছিল 24 ঘন্টার মধ্যে রাজ্য সরকারকে এই সিদ্ধান্ত নিতে হবে। কেননা এই বকরি ঈদ একেবারে আসন্ন, 27 না 28 তারিখে এটা পালিত হওয়ার কথা। আমার এখনও রাত্রির 9:30 বেজে গেছে, আমার কাছে কোনো খবর নেই যে রাজ্য সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছে কি নেয়নি। যদি নিয়ে থাকে ভালো, যদি না নিয়ে থাকে কারোর কিছু করার নেই। যেমন ধরুন এই বন্দে মাতরম, কেন একটা মুসলিম ছেলেকে পুরো বন্দে মাতরম গাওয়ানোটা বাধ্যতামূলক করা যায় না? তার কারণ এখানে যেমন একটা হিন্দু ছেলের পক্ষে তার স্কুলের প্রার্থনা সভায় দাঁড়িয়ে আল্লাহই আমাদের একমাত্র উপাস্য বলা সম্ভব নয়, ঠিক তেমনি এখানেও যদি আমরা দেখি তাং হি বিদ্যা তাং হি ধর্ম তাং হি হৃদি তাং মর্ম তাং হি প্রাণা শরীরে বাহুতে তুমি মা শক্তি হৃদয়ে তুমি মা ভক্তি তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে। তং হি দুর্গা দশ প্রহরণ ধারিণী কমলা কমল দল বিহারিণী বাণী বিদ্যাদায়িনী নমামি তাং নমামি কমলাং অমলাং অতুলাং সুজলাং সুফলাং মাতরম। দেখুন, এরে তর্ক যারা করবেন করুন, কিন্তু আমার মনে হয় একজন সাংবাদিক হিসেবে দিস ইজ এ ভেরি ভ্যালিড পয়েন্ট, যেটা আমি আজকে উত্থাপিত করছি, এবং কোনো রকম অ্যান্টাগনিস্টিক জায়গা থেকে নয়, একজন সিনিয়র সিটিজেনও তো বটে। আমার কোথাও যেন মনে হচ্ছে যে পরপর যতগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই কাউসলটার অ্যাক্ট ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করা, ওবিসি তালিকা থেকে মুসলিমদের বাদ দেওয়া, এবং সেই যে 2010-এর যে ওবিসি লিস্ট তৈরি হয়েছিল সেটাকেই মান্যতা দেওয়া, পরবর্তীকালে সব কিছুকে বাতিল করে দেওয়া, তদুপরি এই মাদ্রাসায় বন্দে মাতরম বাধ্যতামূলক, এই সবকটা যদি পরপর পাশাপাশি রাখি তাহলে মনে হবে যে আমরা কিন্তু একটা ঘরের মধ্যে ঘর তৈরি করে রাজ্যটা শাসন করতে চাই। সেটা কোনো শাসকের পক্ষেই খুব স্বস্তিদায়ক, আনন্দদায়ক এবং ফাইনালি খুব প্রোডাক্টিভ হতে পারে বলে আমি বিশ্বাস করি না। এবং অনেকেই মনে করেন এবং বলারও চেষ্টা করেন যে যোগী তো দেখিয়ে দিয়েছেন উত্তরপ্রদেশে কী করে এদেরকে সবক শেখাতে হয়, অমুকে দেখিয়ে দিয়েছেন মধ্যপ্রদেশে, তমুকে দেখিয়ে দিয়েছেন ছত্তিশগড়ে, গুজরাটে, এটসেট্রা এটসেট্রা। সেই সব জায়গায়ও মাদ্রাসায় বন্দে মাতরম গান এই 6টা স্তবকই গাওয়া বাধ্যতামূলক কিনা আমি এখনও পর্যন্ত সেই গবেষণা করে উঠতে পারিনি। যদি ধরে নিই যে সর্বত্রই সেটা হয়েছে, তবুও বলবো পশ্চিমবঙ্গের মাটিকে বাকি উত্তর ভারতবর্ষের, বিশেষ করে এই যে হিন্দি বলয়ের মাটির সঙ্গে এক করে দেখলে একটা মৌলিক ভুল হয়ে যাবে। দ্বিতীয় যে ভুলটা আমার ধারণা বিজেপি সরকার করতে চলেছে সেটা হলো তারা মনে করছে যে এই যে একটা ঢেউয়ের মতো মানুষের সমর্থন তাদেরকে ক্ষমতায় এনে দিয়েছে এবং অপ্রত্যাশিত সাফল্য তারা পেয়েছেন, 207খানা না 8খানা সিট জিতে গেছেন, 2/3 গরিষ্ঠতা পেয়েছেন। এটা যদি তারা মনে করেন ইট ইজ এ ইয়েস ম্যান্ডেট ফর বিজেপি, আমার মনে হয় দে আর ওভার রেটিং দেয়ার স্ট্রেংথ। তার কারণ এবারের ফলাফলে দেখা গেছে যে বিজেপির সংগঠন থাকার কোনো প্রয়োজন ছিল না, বুথে এজেন্ট থাকার কোনো প্রয়োজন নেই, সমাজের সঙ্গে বিজেপির একাত্মীকরণ কার্যত অনুপস্থিত। সেই সব জেলাতেও বিধানসভার পর বিধানসভায়, বুথের পর বুথে তৃণমূল কংগ্রেস কার্যত উড়ে গেছে। অর্থাৎ সিদ্ধান্ত মানুষই নিয়েছেন যে আমাদের কোনো সংগঠনের দরকার নেই, কোনো
ভোটার স্লিপেরও দরকার নেই। আমরা মনস্থির করেছি কাকে ভোট দেব, তার চেয়েও বড় কথা কাকে তাড়াবো, সেই দৃঢ় প্রত্যয় নিয়ে মানুষ ভোট দিতে গিয়েছেন এবং বেশ একটা উৎসবের পরিবেশে দিয়েছেন। কেননা এবার ওই তৃণমূল সাধারণত অন্যান্য ভোটে যেসব ওষুধ প্রয়োগ করে, এবার তার একটাও তারা প্রয়োগ করতে পারেনি। আমার মতে বিজেপির আসল চ্যালেঞ্জটা হচ্ছে এই যে নো টু মমতা, এই ম্যান্ডেটটাকে আগামী 5 বছর টু টার্ন ইট ইন্টু এ ইয়েস ম্যান্ডেট ফর বিজেপি। এখন ইয়েস ম্যান্ডেট ফর বিজেপি করার ক্ষেত্রে একটা সেন্স অফ অ্যাকোমোডেশন ইজ এক্সট্রিমলি আর্জেন্ট। সেকেন্ড, প্রায়োরিটাইজেশন অফ ইস্যুস। দেখুন, শুধু অন্নপূর্ণা যোজনায় লক্ষ্মীর ভাণ্ডার যারা পায় তারা আবার পেয়ে যাবে, বা বেকারদের ভাতা আমরা 3,000 টাকা দেব, বা ডিএ নিয়ে তো কোনো শব্দটি করছেন না এখনো পর্যন্ত। বলেছিলেন তো ক্ষমতায় আসার পরে অবিলম্বে আপনারা ডিএ সংক্রান্ত একটা সিদ্ধান্ত নেবেন। এতগুলো সিদ্ধান্ত নিলেন, অথচ ডিএ নিয়ে তো উচ্চবাচ্য করতে দেখছি না। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যেসব কমিটমেন্ট করেছেন তাতে এই সামাজিক সোকল সুরক্ষা প্রকল্পে, যেটা বেশিরভাগই অপ্রয়োজনীয় বলে আমি মনে করি, তাতে কারেন্ট এক্সপেন্ডিচার ইন বাজেট মাত্র 60,000 কোটি টাকা, সেটা 1 লাফে বেড়ে 1,29,000 কোটি টাকায় পৌঁছে যাবে। মানে যদি লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকদের প্রত্যেককে 3,000 টাকা দিতে হয়, প্রত্যেক বেকারকে 3,000 টাকা দিতে হয়, এবং ডিএ কেন্দ্রীয় হারে এবং যেটা বকেয়া আছে সেই টাকাটা তাদেরকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীকে তুলে দিতে হয়। সুতরাং ইউ হ্যাভ অলরেডি ইটেন মাচ মোর দ্যান ইউ ক্যান চু অর ডাইজেস্ট। হতে পারে এই কম্পিটিটিভ পপুলিজমের পলিটিক্সে এছাড়া আপনাদের কোনো গত্যন্তর ছিল না, কিন্তু ক্ষমতায় এসে আমরা তো দেখব যে আপনারা অর্থনীতির গতিমুখ কোন দিকে নিয়ে যাচ্ছেন, শিল্পের ক্ষেত্রে কি করছেন, নতুন রাজস্ব আদায়ের কোন কোন পথ বের করছেন, কিংবা একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি ডেস্টিনেশন হিসেবে পশ্চিমবঙ্গকে তৈরি করার জন্য কি কি পদক্ষেপ নিচ্ছেন। সুতরাং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য নিউ গভর্নমেন্ট টু প্রায়োরিটাইজ দেয়ার ইস্যুস। আপনি যদি ক্ষমতায় এসেই প্রথমে আমরা ওরার রাজনীতি করেন, তাহলে করতেই পারেন আপনারা, কিন্তু আবার বলছি, ওয়ান সাইজ ডাজ নট ফিট অল। যেটা উত্তরপ্রদেশে সম্ভব, বাংলায় সম্ভব নয়। বাংলায় এই যে সিনক্রেটিক আমাদের একটা ব্যাপার আছে, সমাজের মধ্যে একটা ইনক্লুসিভ একটা চেতনা আছে, এবং সেই চেতনা আমাদের কারুর দয়াতে আমাদের মধ্যে গ্রো করেনি। আমাদের হিন্দু সমাজের মধ্যে থেকে এই সমাজ সংস্কারকরা তারা একের পর এক আমাদের সমাজের অনেক কুসংস্কার, অনেক কিছু তাদের ফলেই আমরা আজকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এবং সেই ফ্যাব্রিকটা যদি প্রথম দিন থেকেই চোট পেতে শুরু করে, তাহলে আজকে হয়তো নিরুপায় হয়ে যারা আপনাদের এই ধরনের সার্কুলার মেনে নেবেন, 6 মাস পরে, 1 বছর পরে তাদের ক্রোধ যদি তৃণমূলের বাস্কেট থেকে কংগ্রেস বামেদের বাস্কেটে চলে যায়, তাহলে তো ইউ শুড প্রিপেয়ার ইয়োর সেলফ ফর এ ভেরি স্ট্রং ব্যাটল 5 ইয়ার্স ডাউন দ্য লাইন। এবং সেটাই অনিবার্য হবে। আপনি 30%, 32% মানুষকে শত্রু ঠাউরে প্রথম দিন থেকে দূরে সরিয়ে রেখে যদি রাজ্যকে শাসন করতে চান, তাহলে তার মধ্যে একটা গানহ এক ধরনের ম্যাচো ইমেজ হলেও হতে পারে, কিন্তু সেটা আপনাদের পক্ষে একদম ফাইনালি আত্মঘাতীও হয়ে দাঁড়াতে পারে। এইটুকু বলেই আমি আজকের মতো শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।